ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। তাহলে ভিডিওটি এবার আমরা শুরু করছি। সবার প্রথমে আমরা ভারতীয় শিক্ষা কমিশন কিভাবে গঠিত হলো সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। ভারতবর্ষের সকল স্তরের শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য 1964 সালের 14 জুলাই ভারত সরকার 17 জন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করে। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই জানো মাধ্যমিক শিক্ষা কমিশন মূল ফোকাস ছিল ভারতবর্ষের মাধ্যমিক শিক্ষা বা বিদ্যালয় শিক্ষার উন্নয়ন করা। অপরদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল কেন্দ্র ছিল ভারতবর্ষের উচ্চ শিক্ষার উন্নয়ন করা বা সেই শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন রেকমেন্ডেশন বা সুপারিশ তারা দিয়েছিল। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল মূলত ভারতবর্ষের সর্বস্তরের শিক্ষার উন্নয়নের জন্য গঠন করা হয়েছিল। এই কমিশনটি গঠন করা হয়েছিল 17 জন সদস্য নিয়ে এবং গঠিত হয়েছিল 1964 সালের 14 জুলাই। এই 17 জন সদস্যর মধ্যে 10 জন ছিলেন ভারতীয় এবং 7 জন ছিলেন বিদেশি। এই কমিশনটি ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত। এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ডি.এস. কোঠারি এবং এই কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর জে.পি. নায়েক। তাহলে এই প্রথম প্যারা থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হচ্ছে, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতির নাম কি, সম্পাদকের নাম কি, কতজন সদস্য রয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ বেসিসে আসতে পারে। এরপর আমরা পড়ব যে এই কমিশনটি গঠিত হওয়ার পর কিভাবে এবং কবে তাদের রিপোর্টটা পেশ করছে। এই কমিশন 1964 সালের 2রা অক্টোবর কাজ শুরু করেন এবং 1966 সালের 29শে জুন ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রির কাছে তাদের রিপোর্ট পেশ করে। আমরা জানি 14 জুলাই 1964 এই কমিশনটি গঠিত হলেও পরবর্তী কিছুদিন পরে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে এই কমিশন তাদের কাজ করা শুরু করে এবং ঠিক 2 বছর পরে 1966 সালের 29শে জুন ইউনিয়ন মিনিস্ট্রির কাছে বা ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রির কাছে তাদের রিপোর্ট পেশ করে। কমিশন তাদের রিপোর্টকে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট বা শিক্ষা ও জাতীয় অগ্রগতি নামে প্রকাশ করে। এই কমিশনের যে রিপোর্টটি রয়েছে বা এই কমিশনের যে টাইটেলটি রয়েছে, রিপোর্টের টাইটেল রয়েছে, সেই টাইটেলটি ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, বাংলায় যাকে আমরা বলবো শিক্ষা ও জাতীয় অগ্রগতি। এই শিরোনামটি নিয়ে বা এই টাইটেলটি নিয়ে কমিশন তাদের রিপোর্ট পেশ করে সরকারের কাছে। এই সমগ্র রিপোর্টটি ছিল 692 পাতার এবং মূল রিপোর্টটি ছিল 489 পাতার। তাহলে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে এই কমিশনের যে রিপোর্টের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি কি, এই কমিশনের রিপোর্টের মোট কতগুলি পাতা, মূল পাতা কতগুলি বা মূল অংশ কতগুলি পাতার। এই কমিশনটি প্রাক প্রাথমিক স্তর থেকে একদম উচ্চ শিক্ষা বা একদম গবেষণা স্তর পর্যন্ত কিন্তু কাজ করে। এই কমিশনটি 12টি টাস্ক ফোর্স এবং 7টি ওয়ার্কিং গ্রুপ নিয়ে তাদের কাজটি সম্পন্ন করে। এই কমিশনটিকে আমরা কোঠারি কমিশন নামেও জানি। তাহলে এই প্রথম পেজ থেকেই কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদের আসতে পারে। এরপর আমরা পড়ব কোঠারি কমিশন তাদের সুপারিশে কি কি বলেছে সেই সম্পর্কে। প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হলো শিক্ষার লক্ষ্য। কোঠারি কমিশনের মতে শিক্ষার লক্ষ্য কেমন হবে সেই সম্পর্কে তারা আলোচনা করেছে। প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হলো জাতীয় উৎপাদনমুখী শিক্ষা। শিক্ষার মূল লক্ষ্য হবে দেশের প্রোডাক্টিভিটি বা উৎপাদন বৃদ্ধি করা, প্রোডাক্টিভ স্টুডেন্ট তৈরি করা শিক্ষার্থীদের মধ্যে থেকে। এরপর 2 নম্বর পয়েন্টটি রয়েছে জাতীয় সংহতি বিকাশ বা জাতীয় সংহতিবোধ জাগ্রত করা। আমরা জানি ভারতবর্ষ একটি বহু ভাষার, বহু জাতির, বহু ধর্মের, বহু বর্ণের মানুষের বসবাস এখানে। তাই ভারতবর্ষের মানুষের মধ্যে সংহতিবোধ বা ঐক্যবোধ জাগ্রত করা খুবই আবশ্যিক এবং এই সংহতিবোধ বা ঐক্যবোধ জাগ্রত হতে পারে কিন্তু শিক্ষার মাধ্যমে। শিক্ষাই পারে মানুষের মধ্যে জাতীয়তাবোধ বা ঐক্য জাগ্রত করতে। এরপর আমরা পড়ব 3 নম্বর পয়েন্টটি। 3 নম্বর পয়েন্টটি হলো চারিত্রিক বিকাশ। আমরা জানি শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ খুবই আবশ্যিক।
শিক্ষার্থীদের মধ্যে চারিত্রিক গুণাবলীগুলো বিকাশ করতে হবে শিক্ষার মাধ্যমেই। শিক্ষাই পারে শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলী সঠিক বিকাশ করতে। এরপরের পয়েন্টটি রয়েছে শিক্ষায় সমসুযোগ। শিক্ষায় সকলকে সম সুযোগ দিতে হবে, নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ দিতে হবে। যে কোনো বর্ণের যে কোনো জাতির শিক্ষার্থী হোক, সবাই যেন শিক্ষার সমসুযোগ পায়। একজন শিক্ষার্থীও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তারপরের পয়েন্টটি রয়েছে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করা। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা দিলেই হবে না, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বোধ, তাদের মধ্যে আধ্যাত্মিকতা বোধেরও জাগ্রত করতে হবে। এরপর রয়েছে আধুনিকীকরণের প্রশিক্ষণ। শিক্ষার্থীকে এমনভাবে শিক্ষা দিতে হবে তারা যেন আধুনিক হয়ে উঠতে পারে, তাদের মধ্যে আধুনিকীকরণ আসতে পারে, মডার্নাইজেশন আসতে পারে। তাহলে শিক্ষাক্ষেত্রে মডার্নাইজেশনের ইউজ করতে হবে। আধুনিক বিভিন্ন মেথড বা আধুনিক বিভিন্ন পন্থা কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিতে হবে যেন তাদের মধ্যে আধুনিক মনস্কতা তৈরি হতে পারে। এরপর যে পয়েন্টটি পড়ব সেটা হলো গণতান্ত্রিক চেতনার বিকাশ। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক বোধ জাগ্রত করার একমাত্র মাধ্যম হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষাই পারে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক বোধ জাগ্রত করতে। এরপর যে পয়েন্টটি পড়ব সেটি হলো শিক্ষার কাঠামো। শিক্ষার কাঠামো কেমন হবে সেই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা এর আগে মুদালিয়ার কমিশনে পড়েছিলাম, সেখানে মাধ্যমিক শিক্ষা বা বিদ্যালয় শিক্ষার কাঠামো কেমন হবে সেটি তারা বলে দিয়েছিল। তারা বলেছিল বিদ্যালয় শিক্ষার কাঠামো হবে 5+3+3, অর্থাৎ মোট 11 বছরের বিদ্যালয়ের শিক্ষা। আমরা জানি কোঠারি কমিশন, শুরুতেই বললাম, প্রাক প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার সর্বস্তর নিয়ে তারা আলোচনা করেছে। তাই কোঠারি কমিশন শিক্ষার যে কাঠামো দিয়েছে সেটা 17 বছরের, 10+2+3+2, অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা হবে 10 বছরের, তারপর 2 বছরের থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং তারপর 3 বছরের থাকবে স্নাতক পর্যায় এবং তারপর 2 বছরের হবে স্নাতকোত্তর পর্যায়ে। এখানে একটু ভুল লেখা আছে, এটা 3 বছরের হবে না, এখানে 2 বছরের হবে স্নাতকোত্তর পর্যায়। তাহলে মোট 17 বছরের শিক্ষার কথা বলে। এরপর আমরা পড়ব ভাষা শিক্ষা সম্পর্কে এই কমিশন ঠিক কী মতবাদ দিয়েছে। কমিশন সমস্ত দিক পর্যালোচনা করে একটি নতুন ত্রিভাষা সূত্রের প্রস্তাব করে। ত্রিভাষা সূত্র অনুসারে 3টি ভাষা হলো মাতৃভাষা হিন্দি এবং অপরটি হলো ইংরেজি বা হিন্দি, অর্থাৎ শিক্ষার্থীদের 3টি ভাষা পড়তে হবে, মাতৃভাষা, ইংরেজি এবং হিন্দি। এই 3টি ভাষা শিক্ষার্থীদের পড়তে হবে। কিন্তু আমরা এখানে দেখলাম 17 বছরের শিক্ষা, প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত বা পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত। তাহলে কি এই একদম প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরেই আমাদের কি 3টি ভাষা পড়তে হবে? একদম না। এখানে বলে দেওয়া আছে কোন স্তরে আমাদের কতগুলি ভাষা পড়তে হবে, সেই হিসেবে আমরা একটু দেখে নিচ্ছি। নিম্ন প্রাথমিক স্তর, অর্থাৎ প্রাথমিক স্তর ক্লাস 1 থেকে 5, সেখানে একটি মাত্র ভাষা পড়তে হবে, সেটি হলো মাধ্যমিক ভাষা। উচ্চ প্রাথমিক স্তর অর্থাৎ 6 to 8, সেখানে আমাদের 2টি ভাষা পড়তে হবে, একটি মাতৃভাষা, অপরটি হিন্দি বা ইংরেজি। নিম্ন মাধ্যমিক স্তর যেটা 9-10, এখানে গিয়ে আমাদের 3টি ভাষা পড়তে হবে। এখানে 3টি ভাষা আমাদের পড়তে হবে। হিন্দি ভাষাভাষী অঞ্চলের জন্য একরকম আর হিন্দি ভাষী অঞ্চলের জন্য একরকম। এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। উচ্চ মাধ্যমিক স্তর 11-12, এখানে গিয়ে আবার শিক্ষার্থীদের 2টি ভাষা পড়তে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভাষা শিক্ষা বাধ্যতামূলক নয়। আমাদের এখানে 2টা জিনিস মাথায় রাখতে হবে যে 3টি ভাষা কোন স্তরে পড়ছে। 3টি ভাষা পড়ছে নিম্ন মাধ্যমিক স্তরে। কোন শিক্ষা স্তরে ভাষা শিক্ষা বাধ্যতামূলক নয়, সেটা উচ্চ শিক্ষা স্তরে, উচ্চ শিক্ষা স্তরে অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। এবং কোন স্তরে শুধুমাত্র মাতৃভাষা পড়ছে? নিম্ন প্রাথমিক স্তরে। তাহলে কোন স্তরে কটি ভাষা পড়ছে, কি ভাষা পড়ছে, সেই চার্টটি এখানে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে, সেটা তোমরা দেখে নেবে। এরপর আমরা পড়ব প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে এই কমিশন কি বলেছে। 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুরা যে শিক্ষা লাভ করে তাকে বলা হয় প্রাক প্রাথমিক স্তর। প্রাক প্রাথমিক স্তর তাহলে কি? প্রাথমিক শিক্ষা লাভ করার আগের সময়। তাহলে প্রাথমিক শিক্ষা কোন সময় থেকে শুরু হয়? প্রাথমিক শিক্ষা শুরু হয় 6 বছর থেকে। 6 বছরের আগে 2 থেকে 6 বছর পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা তাকে বলছে প্রাথমিক শিক্ষা স্তর। কোঠারি কমিশন আধুনিক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে প্রাক প্রাথমিক শিক্ষাকে নিয়ন্ত্রিত শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ বলে বিবেচনা করে। তাহলে
কোঠারি কমিশন সর্বপ্রথম প্রাক প্রাথমিক শিক্ষাকে নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষার অন্তর্গত করেছিল। প্রাক প্রাথমিক শিক্ষার তারা কাঠামো দিয়েছে, কী রকম হবে? প্রাক প্রাথমিক শিক্ষার প্রকৃতিকে দুটি ভাগে ভাগ করেছে, একটা নার্সারি আর একটা কিন্ডার গার্ডেন। নার্সারিতে হবে ক্লাস 3 বছর থেকে 4 বছরের বাচ্চাদের জন্য, কিন্ডার গার্ডেনে 4 বা 5 বছরের বাচ্চাদের জন্য। নার্সারি দুটা ভাগ আছে, নিম্ন নার্সারি, কিন্ডার গার্ডেনে 1 and 2 দুটো আছে। তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে যে আমাদের শুধু নামগুলো জানতে হবে যে আমাদের প্রাক প্রাথমিক স্তরের শিক্ষাতে কোন কোন শিক্ষা কেন্দ্র রয়েছে, নার্সারি এবং কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন সম্পর্কে একটা কথা মনে রাখতে পারবে যে একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ বা শিক্ষাবিদ রয়েছে ফ্রেডরিক ফ্রয়েবেল। সেই ফ্রেডরিক ফ্রয়েবেল কিন্তু কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থার প্রচলন করে। এরপর আমরা দেখব এই যে প্রাক প্রাথমিক স্তরটি রয়েছে, এই স্তরে শিক্ষার্থীদের কি কি পড়তে হবে, তাদের পাঠ্যক্রমটি কেমন হবে। দৈহিক বিকাশমূলক কার্যাবলী, আমরা জানি প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের বেসিক্যালি হাতে কলমে কিছু কাজ শেখানো হয়, তাদের খেলার মাধ্যমে শেখে, তারা বিভিন্ন শেপসের জিনিসপত্র নিয়ে শেখে, তারা খেলার ছলে শেখে এই স্টেজে বেসিক্যালি। তাই এখানে তাদের দৈহিক বিকাশমূলক কার্যাবলী তাদের করানো হয়, ঠিক আছে। তাদের ইন্দ্রিয়গুলোর পরিমার্জন, ইন্দ্রিয় অর্থাৎ আমাদের সেন্স অর্গানগুলো, এই স্তরে শিক্ষার্থীদের বিভিন্ন সেন্স অর্গানগুলো যেগুলো আমাদের রয়েছে সেগুলো যেন প্রপার ডেভেলপ করে, সেগুলোর উপর ফোকাস রেখে কিন্তু তাদেরকে পড়ানো হয়। এরপর হচ্ছে ভাষাবোধের বিকাশ, এই সময় শিক্ষার্থীদের ভাষাবোধ, তাদের যে মাতৃভাষাটা রয়েছে সেটা যেন তারা ঠিকঠাক ব্যবহার করতে পারে সেটা তাদেরকে শেখানো হয়। প্রকৃতি পর্যবেক্ষণ, এই সময় তারা প্রকৃতিকে পর্যবেক্ষণ করে, তারা দেখেছে না এটা গাছ বা এটা আপেল, এটা হচ্ছে নদী, এটা পাহাড়, প্রকৃতিকে, এটা ফুল, এটা পাখি, এইগুলো তাদেরকে চেনানো হয়। সাধারণ গণিত, এই সময় তারা নাম্বার শেখে, 1 2, ছোট ছোট যোগ, ছোট ছোট বিয়োগ, এগুলো তারা শেখে। নান্দনিক কার্যাবলী, অর্থাৎ এই সময় থেকে বাচ্চাদের কিন্তু নাচ, গান, কবিতা বলা, ছবি আঁকা, এই সমস্ত নান্দনিক কার্যাবলীও কিন্তু বাচ্চাদের শেখানো হয়। প্রাক প্রাথমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলি কি কি, যেমন ক্রেশ, নার্সারি বিদ্যালয়, মন্তেশ্বরী বিদ্যালয়টি তৈরি করেন মারিয়া মন্তেশ্বরী। কিন্ডার গার্ডেন যেটা বলেই দিলাম, ফ্রেডরিক ফ্রয়েবেল এটা প্রথম তৈরি করে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো আমাদের প্রত্যেকেরই গ্রামে রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এগুলো কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষার অন্তর্গত। এরপর যেই পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব বা যেই স্তরটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রাথমিক শিক্ষা স্তর। কোঠারি কমিশন প্রস্তাব করেন যে প্রাথমিক শিক্ষার সূচনা হবে 6 বছর থেকে। এই সময়কালটাই আমাদের মনে রাখতে হবে, যে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষা শুরু হচ্ছে কত বছর থেকে? 6 বছর থেকে, তা চলবে 14 বছর পর্যন্ত। ভারতীয় সংবিধানে এখানে লেখা নেই, আমাদের সংবিধানের 45 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক এবং আবশ্যিক করে তোলা হয়। পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, ব্যবস্থাপনার কথা মাথায় রেখে এই প্রাথমিক শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক। তো এখানে শিক্ষার কাঠামো দিয়েছে দুটি প্রকৃতি, একটা হচ্ছে নিম্ন প্রাথমিক, একটা হচ্ছে উচ্চ প্রাথমিক। তাহলে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি বলছে? প্রাথমিক শিক্ষা শুরু হচ্ছে 6 বছর থেকে, চলছে 14 বছর পর্যন্ত। আমাদের সংবিধানের 45 নম্বর ধারায় এই 6 থেকে 14 বছর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয়। এবং এই প্রাথমিক শিক্ষা যে রয়েছে 6 থেকে 14 বছরের, সেই শিক্ষার পাঠ্যক্রমের উপর ভিত্তি করে, শিক্ষাদান পদ্ধতির উপর ভিত্তি করে এই 6 থেকে 14 বছরের প্রাথমিক শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে উচ্চ প্রাথমিক, একটা হচ্ছে নিম্ন প্রাথমিক। নিম্ন প্রাথমিক হচ্ছে ক্লাস 1 থেকে কিছু কিছু স্কুলে 4, কিছু কিছু স্কুলে 5, এবং উচ্চ প্রাথমিক হচ্ছে 5 বা 6 থেকে 7 বা 8 পর্যন্ত, অর্থাৎ 6 বছর থেকে 10 বা 12 বছর পর্যন্ত এবং 11 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত। এবার আমরা পড়ব যে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পাঠ্যক্রমটি কেমন হবে। এখানে দুটি ভাগ রয়েছে, যে আমরা আগেই পড়েছি, নিম্ন প্রাথমিক স্তর এবং উচ্চ প্রাথমিক স্তর। নিম্ন প্রাথমিক স্তরে তারা একটি ভাষা পড়বে, আগেই বলেছিলাম নিম্ন প্রাথমিক স্তরে একটি ভাষা থাকবে, গণিত পড়বে, পরিবেশবিদ্যা, সৃজনশীল কাজ শিখবে, কর্মশিক্ষা, সমাজসেবা, স্বাস্থ্য শিক্ষা। এবং উচ্চ প্রাথমিক স্তরে এসে তারা দুটি ভাষা শিখবে এবং নিম্ন মাধ্যমিকে গিয়ে তারা 3টি ভাষা শিখবে। তাহলে দুটি ভাষা শিখবে, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, চারুকলা, কর্মশিক্ষা, শারীর শিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। তাহলে এই বিষয়গুলো শিক্ষার্থীদের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে পড়তে হবে। এরপর আমরা পড়ব মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের কি কি পড়ানো হবে।
নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর হলো মাধ্যমিক শিক্ষা। শিক্ষার্থীদের জীবনের বিকাশের দিক থেকে সমগ্র কৈশোরকাল, যেটা একজন শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো কৈশোরকাল সম্পর্কে, এই সময়কে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। এই কৈশোরকালের যে শিক্ষা সেটি কিন্তু মাধ্যমিক শিক্ষায় পড়ে যাচ্ছে। এই শিক্ষার যে কাঠামো রয়েছে সেটি বলেছে 2 থেকে 3 বছরের, অষ্টম বা নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত। এই সময় শিক্ষার্থীদের বয়স থাকছে ক্লাস 14 থেকে 16 বছর। এই মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমটি কেমন হবে? মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে 5টি বিভাগে ভাগ করেছে। প্রথমে হচ্ছে ভাষা, এখানে আমরা পড়েছি এখানে 3টি ভাষা পড়তে হবে। তারপর রয়েছে বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত পড়তে হবে। তারপর রয়েছে সমাজবিদ্যা, এখানে ইতিহাস, ভূগোল পড়তে হবে। তারপর রয়েছে কর্ম অভিজ্ঞতার মধ্যে কর্মশিক্ষা, শারীরশিক্ষা, সমাজসেবা, এগুলো পড়তে হবে। তারপর রয়েছে কিছু ঐচ্ছিক বিষয়, একটি ঐচ্ছিক বিষয় আমাদেরকে নিয়ে সেটিও পড়তে হবে। এখানে তাহলে আমরা মাধ্যমিক শিক্ষার কাঠামোটা কেমন হবে এবং মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমটিকে কয়টি বিভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে আমাদের কিন্তু জানতেই হবে। এরপর আমরা পড়ব উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক শিক্ষা হচ্ছে +2, অর্থাৎ একাদশ ও দ্বাদশ। এখানে শিক্ষার কাঠামোর কথা বলেছে। একাদশ ও দ্বাদশ শ্রেণী 16 থেকে 18 বছরের শিক্ষার্থীরা কিন্তু এই স্তরে আসছে। উচ্চ মাধ্যমিক শিক্ষার যে পাঠ্যক্রম রয়েছে সেই উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে 2টি ভাগে ভাগ করা যায়। সাধারণ শিক্ষার পাঠ্যক্রম, একটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম। এই বিষয়টাই আমাদের মনে রাখতে হবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষায় গিয়ে শিক্ষার্থীদের পাঠ্যক্রমকে 2টি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সাধারণ এবং বৃত্তিমূলক। সাধারণ শিক্ষার পাঠ্যক্রমের কিছু ভাগ রয়েছে, 4টি ভাগ রয়েছে। ভাষা রয়েছে, আমরা জানি উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে 2টি ভাষা পড়ে, তাহলে এখানে দেওয়াই রয়েছে 2টি ভাষা বাধ্যতামূলক। এবং কিছু আবশ্যিক বিষয় রয়েছে। এখানে আবশ্যিক বিষয়গুলো 2 রকমের, একটা রয়েছে পরীক্ষাগার ভিত্তিক, আরেকটা রয়েছে পরীক্ষাগার বিহীন। যে কোনো একটা বিভাগ চুজ করে সেখান থেকে তাদের 3টি ভাষা তাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর কিছু অতিরিক্ত বিষয় তাদের পড়তে হবে এবং কর্ম অভিজ্ঞতামূলক বিষয় তাদের পড়তে হবে। এরপর রয়েছে বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম, এখানেও তাদের ভাষা শিক্ষা রয়েছে। এখানে তাদের 2টি ভাষা পড়তে হবে। আবশ্যিক কিছু বিষয় রয়েছে, সেখানে পরীক্ষাগার বিহীন, সেখানে একটা সিলেক্ট করে সেখান থেকে 3টি বিষয় তাদের পড়তে হবে। এবং বৃত্তিমূলক কিছু সাবজেক্ট রয়েছে, যেমন কৃষি বিজ্ঞান, বয়নশিল্প, কারিগরি বিদ্যা, ব্যবসা বাণিজ্য, প্যারামেডিক্যাল, এগুলোর থেকে তাদের একটি বিষয় নির্বাচন করে পড়তে হবে। এবং কর্মভিত্তিক কিছু প্রবাহ রয়েছে। এরপর আমরা পড়ব উচ্চশিক্ষা, অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয় যে লেভেল রয়েছে। উচ্চশিক্ষা কি বলেছে? নিয়ন্ত্রিত শিক্ষা সর্বশেষ পর্যায়ে হলো উচ্চশিক্ষা। এই উচ্চশিক্ষা স্তরকে 5 বছরের শিক্ষাকাল রয়েছে, ঠিক আছে? এই 5 বছরের শিক্ষাকালকে উচ্চশিক্ষাকে 2টি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে স্নাতক আর একটি হলো স্নাতকোত্তর। স্নাতক হচ্ছে 3 বছরের, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ। এর সময়কাল হচ্ছে বয়সকাল থাকবে 18 থেকে 21 বছরের শিক্ষার্থীরা। এবং স্নাতকোত্তরের 2টি বছর, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। এখানে শিক্ষার্থীদের বয়স হবে 21 থেকে 23 বছর। এবার আমরা উচ্চশিক্ষার পাঠ্যক্রমটি কেমন হবে সেটি আমরা পড়ব। উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটি স্নাতক স্তরের সাধারণধর্মী পাঠ্যক্রম, একটি স্নাতকোত্তর স্তরের বিশেষধর্মী পাঠ্যক্রম, আর একটা হচ্ছে বৃত্তি ও কারিগরি শিক্ষার পাঠ্যক্রম। এরপর যে পয়েন্টটি রয়েছে সেটি আমরা আলোচনা করে নেব, সেটা হলো পরীক্ষা ব্যবস্থার সংস্কার। এর শুরুতে আমরা যে সুপারিশে বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা এক্সট্রা যে রেকমেন্ডেশনগুলো দিয়েছে বা সুপারিশগুলো দিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এর আগের যে কমিশনগুলো রয়েছে সেখানেও আমরা এই ধরনেরই দেখেছিলাম। এখানে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে তারা আলোচনা করেছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষা শেষে বিভিন্ন ধরনের আদর্শায়িত পারদর্শিতার অভিজ্ঞতা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বহিঃ পরীক্ষার ব্যবস্থার কথা বলে এবং কেন্দ্রীয় ও রাজ্য স্তরে মূল্যায়নের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে মূল্যায়নের জন্য 2টি সংগঠন তৈরি করা হয়। রাজ্য স্তরে হচ্ছে স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কেন্দ্রীয় স্তরে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বিশ্ববিদ্যালয়ের সাথে মূল্যায়নের ব্যাপারে সম্পর্ক রাখার জন্য ইউজিসি সেন্ট্রাল এক্সামিনেশন রিফর্ম ইউনিট নামে একটি বিভাগ খোলে। তাহলে এই 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে পরীক্ষা ব্যবস্থার জন্য স্টেট লেভেলে যেই কমিটি গঠন হচ্ছে তার নাম কি, বা যেই বোর্ডটি গঠন হচ্ছে তার নাম কি, এবং কেন্দ্রীয় লেভেলে যেটি গঠিত হচ্ছে তার নাম কি, এবং ইউজিসির দ্বারা মূল্যায়নের যে একটি ইউনিট খোলা হচ্ছে সেই ইউনিটটির নাম কি, এবং নম্বরের পরিবর্তে কিন্তু গ্রেডেশন এখানে চালু করা হয়। এরপর রয়েছে শিক্ষক প্রশিক্ষণ, অর্থাৎ টিচার্স ট্রেনিং। সেই সম্পর্কে কি বলেছে?
শিক্ষক প্রশিক্ষণের সময়কাল ধীরে ধীরে 1 বছর থেকে 2 বছর করতে হবে। শিক্ষক প্রশিক্ষণের পাঠ্যক্রম সংস্কার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটি, শিক্ষক শিক্ষণ ব্যবস্থার তদারকি করার জন্য স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন প্রতিষ্ঠা করতে হবে। এটা ভিবিআই, এটা আসতেই পারে যে শিক্ষক প্রশিক্ষণের জন্য যেই বোর্ডটি গঠন করা হয় বা যেই প্রতিষ্ঠানটি গঠন করে আমাদের কোঠারি কমিশন, তার নাম কি? তার নাম হচ্ছে স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন, বা এরকম দিয়ে দিতে পারে নামটি দিয়ে এটি রেকমেন্ডেশন করেছে কোন কমিশন, বা এরকমও বলে দিতে পারে এটি কোন শিক্ষার সাথে যুক্ত, এটি শিক্ষক প্রশিক্ষণের সাথে যুক্ত। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্কুল কমপ্লেক্স বা স্কুল জোট। এটাও খুব ইম্পর্টেন্ট। স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স তৈরি করার কথা বলেছে কিন্তু আমাদের কোঠারি কমিশন জাতীয় ঐক্য ও উদ্দেশ্য চরিতার্থ করতে ও বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ গড়ে তোলার কথা বলে। এই স্কুল জোট হবে 2টি পর্যায়ে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে কি? একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে 8 থেকে 10টি নিম্ন প্রাথমিক বিদ্যালয় থাকবে। দ্বিতীয় পর্যায়ে হলো একটি মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে 15 থেকে 20টি নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় গঠিত হবে। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে নেইবারহুড স্কুল সিস্টেম বা প্রতিবেশী বিদ্যালয় প্রথা। তাহলে আগের পয়েন্টটার থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স গঠন করার রেকমেন্ডেশন দেয় কোন কমিশন? পরের যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে নেইবারহুড স্কুল সিস্টেম। আমাদের সমাজ ব্যবস্থাতে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু সামাজিক ও অর্থনৈতিক বাধার সম্মুখীন হতে হয়। এই ব্যবস্থার উচ্ছেদ করার জন্য জাতীয় সংহতি ও ঐক্য স্থাপনের জন্য কমিশন প্রতিবেশী বিদ্যালয় প্রথা গঠনের সুপারিশ করে। তাহলে নেইবারহুড স্কুল সিস্টেম গঠনের সুপারিশ করে কারা? কোঠারি কমিশন। এটা কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে স্কুল কমপ্লেক্সের কে গঠন করে, নেইবারহুড স্কুল সিস্টেম কে গঠন করে, এবং সেই সম্পর্কে একটু জেনে রাখতে হবে আমাদের। এরপর আমরা দেখব নারী শিক্ষা সম্পর্কে কি বলেছে। নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে কোঠারি কমিশনের সুপারিশ হলো দ্য ন্যাশনাল কমিটি অন এডুকেশন অফ ওমেন। তাহলে এই কর্মসূচির উপর ভিত্তি করে তারা নারী শিক্ষা সম্পর্কে কিছু সুপারিশ দিয়েছে যে আগামী কয়েক বছরে নারী শিক্ষার উপর অধিক গুরুত্ব দিতে হবে, নারী শিক্ষার প্রসার ও উন্নয়নের জন্য পরিকল্পনা নিতে হবে, মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় তৈরি করার কথা বলে, মেয়েদের জন্য চারুকলা, সঙ্গীত, গার্হস্থ্য বিজ্ঞান এই বিষয়গুলো পড়ানোর কথা বলে। তাহলে এখানে নারী শিক্ষার জন্য একটা এখানে কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচির নামটা আমাদের মনে রাখতে হবে, দ্য ন্যাশনাল কমিটি অন এডুকেশন অফ ওমেন। এই কর্মসূচিটা নিয়েছিল কোঠারি কমিশন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা পড়ব শিক্ষায় সমসুযোগ। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, এখানে শিক্ষা সবার সমান অধিকারের কথা বলা হয়। সংবিধানের 45 নম্বর ধারায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। সার্বজনীন অর্থাৎ প্রত্যেকের সমান অধিকার, প্রত্যেকে এই সর্বজনীন শিক্ষার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ 6 থেকে 14 বছর, যেটা আমি এর আগে বলেছিলাম 6 থেকে 14 বছর প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতি নির্বিশেষে সকল শিশুকে শিক্ষার সমান সুযোগ দিতে হবে। এখানে কমন স্কুল ব্যবস্থার কথা বলে, এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে যে শিক্ষার সমান সুযোগের জন্য কি ধরনের স্কুল তৈরি করতে বলে। এটা হচ্ছে কমন স্কুল, সবাই সেই স্কুলে পড়তে হবে, সবার জন্য একই ধরনের স্কুল, যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ভাষার হোক, সবাই সেই স্কুলে পড়তে পারবে। ঠিক আছে, তাহলে এটার কোঠারি কমিশন কিন্তু রেকমেন্ডেশন দিয়েছিল। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কর্মভিত্তিক ও কর্ম অভিজ্ঞতা। কমিশনের মতে শিক্ষা একটি ত্রিমুখী প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে শিক্ষার জ্ঞান বৃদ্ধি হবে, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে, তাদের মধ্যে উপযুক্ত অনুরাগ বা সম্ভাবনা বা মূল্যবোধগুলো জাগ্রত করতে হবে। তাই কমিশন পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কমিশন কি বলেছে? শিক্ষার অভিজ্ঞতা শুধুমাত্র জ্ঞান অর্জন না, জ্ঞান অর্জন অবশ্যই একটি উদ্দেশ্য জ্ঞান অর্জন, অপর উদ্দেশ্য হচ্ছে কর্ম অভিজ্ঞতা, এবং আরেকটি হলো মূল্যবোধ গঠন বা তাদের সম্ভাবনাগুলোকে জাগ্রত। তাহলে আমাদের পাঠ্যক্রমকে এমনভাবে গঠন করতে হবে যেখানে শিক্ষার্থীদের কর্ম অভিজ্ঞতার উপর জোর দেওয়া হবে, তাদেরকে হাতে কলমে শেখানোর উপর জোর দেওয়া হবে। এরপর যে পয়েন্টে আলোচনা করব সেটা হলো বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষার জন্য কোঠারি কমিশন অনেকগুলো কর্মসূচি নিয়েছে, যেমন নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি, ধারাবাহিক শিক্ষার কর্মসূচি, পত্রযোগ, এটা পত্রযোগে শিক্ষা হবে, পত্রযোগে শিক্ষার কর্মসূচি, গ্রন্থাগার,
অপরটি রয়েছে বিশ্ববিদ্যালয় এর ভূমিকা, বয়স্ক শিক্ষা সংগঠন ও প্রশাসন তৈরি। এই কমিশন ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন গঠনের সুপারিশ করে। এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট যে বয়স্ক শিক্ষা জন্য কোঠারি কমিশন যেই কমিশন গঠনের সুপারিশ করে তার নাম কি, বা যেই প্রতিষ্ঠানটি গঠনের সুপারিশ করে তার নাম কি, তার নাম হলো ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন, বা নাম দিয়ে বলে দিতে পারে কোন কমিশন এটি গঠনের সুপারিশ করে, সেটি হলো আমাদের কোঠারি কমিশন সুপারিশ করে। এরপর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে বৃত্তি ও কারিগরি শিক্ষা। বৃত্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য কোঠারি কমিশন কাজ করেছে। তারা মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করতে চেয়েছে, তারা কৃষি ও প্রযুক্তির শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। তারা অনেকগুলি পলিটেকনিক কলেজগুলিতে কৃষি শিক্ষার ব্যবস্থার কথা বলে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা তারা বলেছে আঞ্চলিক ভাষার মাধ্যমে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে বৃত্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষা যে দেওয়া হবে শিক্ষার্থীদের, সেই শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। এরপর আমরা বলবো শিক্ষা ও উৎপাদনশীলতা। কোঠারি কমিশন শিক্ষাকে উৎপাদনশীল করে তোলার উপর কিন্তু গুরুত্ব দিয়েছে। সাধারণ শিক্ষার ক্ষেত্রে কর্মভিত্তিক অভিজ্ঞতাকে তারা গুরুত্ব দিয়েছে। তারা বৃত্তিমুখী শিক্ষার কথা বলে। তারা বিশ্ববিদ্যালয় স্তরে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উপরেও কিন্তু তারা জোর দিয়েছে। এরপর আমরা পড়ব শিক্ষা ও আধুনিকীকরণ, যেটা আমরা বললাম শিক্ষাকে আধুনিক করতে হবে। বিজ্ঞান শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণার মান উন্নয়ন করতে হবে। তাহলে শিক্ষার আধুনিকীকরণ করতে হলে আমাদের কি করতে হবে? শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষার কোয়ালিটিকে আরও ইনক্রিজ করতে হবে। পৃথিবীর বিভিন্ন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলির সমকক্ষ কয়েকটি উচ্চমানের বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলা হয় ভারতবর্ষে। এরপরের পয়েন্টটি পড়ব শিক্ষকদের সম্পর্কে কি বলেছে। শিক্ষকদের বিভিন্ন সম্পর্কে কমিশন সুপারিশ করে। শিক্ষকদের নতুনভাবে বেতন কাঠামো গঠন করতে হবে। শিক্ষকদের অবসরকালীন বা রিটায়ারমেন্টের পরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য এবং শিক্ষা সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষকদের বিভিন্ন সংগঠন রয়েছে, সেগুলোকে স্বীকৃতি দিতে হবে। এরপর বললো যে অনুন্নত বা পিছিয়ে পড়া যে সম্প্রদায় রয়েছে বা শ্রেণী রয়েছে তাদের সম্পর্কে কি বলছে। অনুন্নত ও অন্যান্য পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার জন্য কিছু সুপারিশ করে। তাদের জন্য আশ্রম বিদ্যালয় স্থাপন করার কথা বলে অনুন্নত শ্রেণীর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। আশ্রম বিদ্যালয় তৈরি করার রেকমেন্ডেশন দিয়েছে কোন কমিশন, এবং তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে আশ্রম বিদ্যালয় কাদের জন্য? পিছিয়ে পড়া বা অনুন্নত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো আমরা কি পয়েন্ট পেলাম? আশ্রম স্কুল বা কমন স্কুল বা স্কুল কমপ্লেক্স, ঠিক আছে, এই ধরনের অনেকগুলো, বা নেইবারহুড স্কুল সিস্টেম। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা টিচার এডুকেশনের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছিল, বা অ্যাডাল্ট এডুকেশনের জন্য যেই কমিটিটা গঠন করা হয়েছিল, বা ওমেন এডুকেশনের জন্য একটা কর্মসূচি ছিল, সেইগুলোর নাম কিন্তু স্পেসিফিকভাবে আমাদের মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে কিন্তু এই কি পয়েন্টগুলো থেকেই কোশ্চেন আসবে। এর পরের ক্লাসে আমরা কোঠারি কমিশন পড়লাম, মুদালিয়ার কমিশন পড়লাম, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পড়লাম। এই 3টা কমিশন আমাদের সবার পড়া হয়ে গেছে। এই 3টা কমিশন থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটার একটা মডেল সেট তোমাদের সামনে আমি সলভ করব। সেখানে আমি 15 থেকে 20টা এমসিকিউ থাকবে, তো সেগুলোকে সলভ করিয়ে দেখাবো, এবং আমরা সেই কোশ্চেনগুলো সম্পর্কেও আমরা আলোচনা করে নেব। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।